প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? গতদিনে আমরা ক্লাস 9-এর বাংলা প্রথম পত্রে কবিতা পড়েছিলাম। আজকে আমরা একটা গদ্য পড়ি। গদ্যের জানো তোমরা যে সাহিত্যের অনেকগুলো শাখা, প্রধান 5টা শাখা। সেই 5টা শাখার একটা শাখা হচ্ছে প্রবন্ধ। সেই প্রবন্ধ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর প্রবন্ধের সংজ্ঞা তোমাদেরকে এর আগেও বলেছি আমি, সেটা হলো কি, যে রচনার বাঁধুনিটা উত্তম তাকে বলা হয় প্রবন্ধ। তো আজকে এই প্রবন্ধ নিয়ে আমরা আলোচনা করব। আর শিক্ষা কি করে? মানুষের আচরণের পরিবর্তন ঘটায়। তাহলে কি মানুষের আচরণের পরিবর্তন ঘটায়? শিক্ষা মানুষের আচরণের পরিবর্তন ঘটায়। তো আমরা প্রবন্ধ পড়ব শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন মোতাহের। অনেকেই ভুল করো তোমরা, খাতায় দেখি লেখকের নাম লেখো মোতাহার। এখানে শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। তাহলে আমাদের গদ্যের নাম হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। তাহলে শিক্ষার মাধ্যমে কি করা যায়? মনুষ্যত্ব অর্জন করা যায়। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা যায়। তো কিভাবে সেটা? সেখানে ধাপ আছে। শিক্ষা অর্জন করতে হবে, তারপরে এই মনুষ্যত্বের নাগাল পাওয়া যাবে। তো তোমরা এখানে বোর্ডে দেখো, একটা আমি ঘর এঁকে রেখেছি। এটি কি? একটা ঘর। তো লেখক এই ঘরকে, আমাদের প্রবন্ধের লেখক মোতাহের হোসেন চৌধুরী, আমাদের প্রবন্ধের লেখক, তিনি মানুষের জীবনকে একটা ঘরের সঙ্গে তুলনা করেছেন। এই ঘরের নিচতলা বা একতলা হচ্ছে জীবসত্তা। মানুষের মধ্যে দুটা বিষয় কাজ করে, দুটা সত্তা থাকে। সত্তা হচ্ছে কি? যে বর্তমানতা, স্থিতিশীলতা, অর্থাৎ যেটা থাকে মানুষের মধ্যে। তো এই জীবসত্তা কাজ করে মানুষের মধ্যে। আর দোতলা হচ্ছে মানব সত্তা। দোতলা হচ্ছে, একটা ঘরের দোতলা হচ্ছে মানব সত্তা। তো এই জীবসত্তা থেকে মানব সত্তায়, অর্থাৎ দোতলায় উঠতে গেলে কি লাগবে? সিঁড়ি লাগবে। একতলা থেকে দোতলায় উঠতে গেলে সিঁড়ি লাগবে। সেই সিঁড়িটা হচ্ছে কি? এই জীবসত্তা থেকে মানব সত্তায় উঠার সিঁড়িটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে জীবসত্তা থেকে কি করা যায়? মানব সত্তায় উন্নীত হওয়া যায় বা উপরে উঠা যায়। জীবসত্তায় কি কাজ করে? মানুষের যে জৈবিক, অর্থাৎ অন্ন, বস্ত্র, এইগুলো এই জীবসত্তায় কাজ করে, অবস্থান করে। আর মানব সত্তায় মনুষ্যত্ব। মানব সত্তা মানে হচ্ছে মনুষ্যত্ব, অর্থাৎ যেগুলো মানুষের ভালো গুণ, মানুষের ভালো গুণগুলোই হচ্ছে, সদ্গুণগুলোই হচ্ছে কি? মানব সত্তা বা মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব অর্জন করা যায় জীবসত্তা থেকে কিভাবে? এই শিক্ষার মাধ্যমে। তো আমরা তাহলে এই যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ থেকে আমরা শিক্ষার্থীরা
কি জানতে পারবো? আচ্ছা, এটা পরে আসছি। আমরা আগে এর যে লেখক, শিক্ষা মনুষ্যত্বের লেখক কে বললাম আমি? মোতাহের হোসেন চৌধুরী। তোমরা কখনোই এটা ভুল করবে না, অনেকেই ভুল করো। আরেকজন লেখক আছেন আমাদের সাহিত্যে, আমাদের আরেকজন লেখক আছেন, তিনি হচ্ছেন মোতাহার হোসেন চৌধুরী, কিন্তু ইনি হচ্ছেন কে? মোতাহের। তো মোতাহের হোসেন চৌধুরী জন্ম নেন 1903 সালে কুমিল্লায়। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসাবে তিনি খ্যাত ছিলেন। তিনি সুনাম অর্জন করেছিলেন, লেখালেখিতে তিনি সুনাম অর্জন করেছিলেন। কিভাবে? তিনি ছিলেন একজন সংস্কৃতিবান এবং মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি। ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কোন পত্রিকার সঙ্গে? শিখা পত্রিকার সঙ্গে। আর এটা প্রকাশিত হতো কোথা থেকে? ঢাকা থেকে প্রকাশিত হতো। তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। এখানে একটা শব্দ দেখো, তার লেখায় মননশীলতা। মননশীলতা কি? চিন্তাশীলতা, চিন্তাশীল। তাহলে তিনি কি ছিলেন? চিন্তাশীল ছিলেন। তিনি চিন্তা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন এবং তার লেখায় স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে, চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে, অর্থাৎ সহজভাবে তিনি তার কথাগুলো বলতে পেরেছেন তার লেখায়। তার গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। আমরা আরেকজন প্রবন্ধকার পাই আমাদের সাহিত্যে, তিনি কে? প্রমথ চৌধুরী। তো তার এই মোতাহার হোসেন চৌধুরীর প্রবন্ধে কার প্রভাব আছে? কার লেখার প্রভাব আছে? প্রমথ চৌধুরীর। তার মতো করে তিনি লিখতে চেয়েছেন। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারার একটি উল্লেখযোগ্য সংযোজন। কি প্রবন্ধ কথা? সংস্কৃতি কথা। তিনি এটা প্রবন্ধ গ্রন্থ লিখেছেন। এটা বাংলা সাহিত্যের একটা মননশীল প্রবন্ধ এবং এই প্রবন্ধটা একটা উল্লেখযোগ্য প্রবন্ধ। সভ্যতা সুখ অনুবাদ গ্রন্থ। সভ্যতা, এই গ্রন্থটা তিনি কার অনুবাদ? কোন অনুবাদ গ্রন্থের অনুবাদ করেছেন? লেখক হচ্ছেন ক্লাইভ বেল। ক্লাইভ বেলের সিটি সিভিলাইজেশন এই গ্রন্থের তিনি কি করেছেন? অনুবাদ করেছেন। আর সুখ, সুখ গ্রন্থটা তিনি অনুবাদ করেছেন বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। আচ্ছা, এই যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা, এই প্রবন্ধটা পড়ে আমরা কি জানতে পারবো? আমরা কি শিখতে পারবো? আমরা শিখতে পারবো শিক্ষার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবো। শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার উদ্দেশ্য কি? শুধু চাকরি নেওয়া? তো লেখক কি বলতে চেয়েছেন? যে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য কি? শিক্ষার প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় দিকের গুরুত্ব অনুধাবন করতে পারবে। শিক্ষার প্রয়োজনীয় দিক আছে, আবার অপ্রয়োজনীয় দিক আছে। তিনি তার প্রবন্ধে বলেছেন, কি বলেছেন? যে শিক্ষার প্রয়োজনীয় দিক আছে, আবার শিক্ষার অপ্রয়োজনীয় দিক আছে। এই প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দিকগুলো সম্পর্কে আমরা জানতে পারবো তার প্রবন্ধটা পড়লে। আর কি জানতে পারবো? শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের জাগরণ ঘটবে আমাদের মধ্যে। কি ঘটবে? শিক্ষা অর্জন করে, শুধু শিক্ষা অর্জন করলেই তো হবে না, প্রকৃত মানুষ হতে হবে, অর্থাৎ মনুষ্যত্ব অর্জন করতে হবে। এই মনুষ্যত্বের জাগরণ আমাদের মধ্যে ঘটবে। তো আমরা এখন গদ্যটা পড়বো, এই প্রবন্ধটা পড়বো। তোমরা বই নিয়ে বসো সবাই সামনে। আমরা প্রথম অংশ পড়ব, গদ্যটার প্রথম অংশ পড়ব। তোমরা বই দেখো সবাই। শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহের হোসেন চৌধুরী। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা
আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। কি কথাগুলো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? সহজ কথা। কি বলেছেন? যে লেখক সহজভাবে স্বচ্ছন্দভাবে তার কথাগুলো বলেছেন তার প্রবন্ধে। শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে, জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। সে কাজ করে কোথায়? শিক্ষা যে শুধু মানব সত্তায় কাজ করে তা নয়, শিক্ষা কোথায়? জীবসত্তাতেও কাজ করে। ক্ষুধ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। এই যে ক্ষুধা এবং পিপাসা, এই কাজটাকে মানবিক করে তোলা, অর্থাৎ এই যে মানুষের মধ্যে যে ভালো গুণ, এগুলো জাগিয়ে তোলে। কে তোলে? শিক্ষা তোলে। কোথায়? জীবসত্তার মধ্যে। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে শিক্ষার আসল কাজ হচ্ছে একটা মানুষকে তার মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। শিক্ষার প্রয়োজনীয় দিকে আছে, অপ্রয়োজনীয় দিকে আছে। এই লাইনটাতে তোমরা কি করবে? একটু নিচে দাগ দিবে, কারণ এখানে কি হয়, এইটা অনেক পরীক্ষাতে আসে। এই জন্য তোমরা এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ লাইন। এখানে দাগ দিবে। প্রয়োজনীয় মানে কি? এই যে জীবসত্তা, অর্থাৎ আমাদের যে অন্ন বস্ত্রের যে চাহিদা, সেটা কাজ করে, সেটা আমাদের দরকার। এটা হচ্ছে প্রয়োজনীয় দিক। আর অপ্রয়োজনীয় দিক অর্থাৎ চাকুরি, এটা হচ্ছে প্রয়োজনীয় দিক। শিক্ষা অর্জন করে কি করবে? চাকরির জন্য আমরা শিক্ষা অর্জন করব, এটা প্রয়োজনীয় দিক একটা মানুষের জন্য। আর অপ্রয়োজনীয় দিক হচ্ছে শুধু যে অন্নবস্ত্রের সংস্থান একটা মানুষ করবে সেটা না, তার মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হতে হবে। এটাই হচ্ছে শিক্ষার অপ্রয়োজনীয় দিক, কিন্তু এটাই হচ্ছে আসল দিক। শিক্ষার আসল দিক হচ্ছে এটা, আর অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। তাহলে এই অপ্রয়োজনীয় দিকটাই লেখকের কাছে, অপ্রয়োজনীয় দিকটাই অর্থাৎ একটা মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হওয়া, এটাই হচ্ছে শিক্ষার শ্রেষ্ঠ দিক। এই অপ্রয়োজনীয় দিকটাই হচ্ছে শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। অর্থাৎ শিক্ষা কিভাবে জীবনকে উপভোগ করতে শেখায়, এবং এই একটা মনের মালিক হয়ে যে শিক্ষার মধ্যে যে রস আছে, এই রসটাকে আস্বাদন করা, রসটাকে নেওয়া, আস্বাদন মানে গ্রহণ করা, এই গ্রহণ করতে শেখায়। শিক্ষার এদিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। অর্থাৎ এই যে নিচের তলা আমরা দেখলাম কি জীবসত্তা, এই জীবসত্তাটা অর্থাৎ নিচের তলাটা এমন এলোমেলোভাবে, বিশৃঙ্খল মানে এত এলোমেলোভাবে থাকে যে সে কি করতে পারে না, এই যে উপরতলায় যে মানব সত্তা, এখানে ভালোভাবে কাজ করতে পারে না। হতভাগ্য মানুষ হচ্ছে হতভাগা। এই হতভাগ্য মানুষকে সবসময় এই নিচের তলা অর্থাৎ এই জীবসত্তার সবসময় কি করতে হয়? চিন্তা করতে হয়। অন্ন বস্ত্রের জন্য, বাসস্থানের জন্য কি করতে হয়? চিন্তা করতে হয়। ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। অর্থচিন্তার মধ্যে সকলে, নিগড়ে মানে শিকলে, নিগড়ে অর্থ কি? শিকলে। এই অর্থচিন্তার শিকল দিয়ে সবাই বন্দী আমরা।
ধনী দরিদ্র সকলেই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরও চাই। আমাদের সমাজে ধনী দরিদ্র সবার মধ্যে এই একটাই কথা, একটাই আওয়াজ। কি আওয়াজ? যে চাই চাই আরও চাই। তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষার সোনা ফলাতে পারবে না। এই যে লেখক কি বলতে চেয়েছেন তার প্রবন্ধে, যে শুধু অর্থ সাধনায় জীবন সাধনা নয়, একটা জীবনে বেঁচে থাকা, বেঁচে থাকা জন্য শুধু অর্থই দরকার না, এর জন্য কি দরকার? এই যে মনুষ্যত্বের দরকার। যদি মানুষ এটা বুঝতে না পারে, শিক্ষার প্রকৃত যে লক্ষ্য উদ্দেশ্য সেটা যদি বুঝতে না পারে, তাহলে মানব জীবনে কি করতে পারবে না? শিক্ষার সোনা ফলাতে পারবে না। অর্থাৎ একটা মানুষ ভালো মানুষে পরিণত হতে পারবে না। একটা মানুষকে দিয়ে অনেক মানুষ সমাজে, তো তাহলে একটা সমাজ কি হতে পারবে না? ভালো হতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। একজন মানুষ ভালো হয়ে সমাজে কোনো লাভ আছে? লাভ নেই। সেটাই বলছেন লেখক, যে সেটা হবে কি? ব্যক্তিগত। এখানে সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। অর্থাৎ একজন দুইজন এই শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য, আসল যে উদ্দেশ্য শিক্ষার, সেটা বুঝতে পারবে, কিন্তু বেশিরভাগ লোক কোথায় থেকে যাবে? তিমির অন্ধকারের মধ্যেই থেকে যাবে। অর্থাৎ জীব সত্তার মধ্যেই শুধু অবস্থান করবে, মানব সত্তায় উন্নীত হতে পারবে না। তাই অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। এই যে মানুষকে লেখক চেষ্টা করেছেন, কি চেষ্টা করেছেন? যে মানুষকে মানব সত্তায় উন্নীত করতে হবে, এবং এটা যেই চেষ্টা করুক না কেন, লেখক কি করেছেন? অভিনন্দন জানিয়েছেন। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূরে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কিন্তু এই যে আমরা কোথায় যাব, একটা লক্ষ্য থাকতে হবে সবার। এই লক্ষ্য সম্বন্ধে শিক্ষার যে আসল উদ্দেশ্য লক্ষ্য, এটা যদি মানুষ বুঝতে না পারে, তাহলে আমরা বেশি দূরে যেতে পারবো না। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? একজন কারাগারে বন্দি মানুষ, তার মূল্য কতটা? আহার, তাকে যদি কারাগারের মধ্যে কি দেওয়া যায়? অনেক ভালো ভালো খাবার দেওয়া যায়, এবং সে পেট ভর্তি করে খেয়ে তৃপ্ত হয়, তো কিন্তু তার কিন্তু কি নেই? মূল্য নেই। কতটুকু মূল্য? লেখক বলছেন তার মূল্য নেই। কেন মূল্য নেই? প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। প্রচুর অন্নবস্ত্র কারাগারের মধ্যে দেওয়া হচ্ছে, এবং সে আলো হাওয়া থেকে বঞ্চিত। কারাগারের মধ্যে আলো হাওয়া প্রবেশ করতে পারে না, তো তার কি মনে হবে? ওই কারাগারটাই তার কাছে কি মনে হবে? স্বর্গ মনে হবে, যেহেতু সে আলো হাওয়ার স্বাদ পায়নি। কিন্তু তাই বলে যে তা সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। কিন্তু সেটা তো সত্যি সত্যি স্বর্গ নয়। যখন ওই মানুষটা, কারাগারের মানুষটা বাইরে আসবে, তখন সে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। কি পারবে? যে সেটা কারাগার ছিল, সেটা স্বর্গ নয়। যদিও তাকে সেখানে কি দেওয়া হয়েছে? প্রচুর খাবার দাবার দেওয়া হয়েছে। বাইরের আলো হওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। ওই কারাগারের লোক যখন কি হবে? আলো হওয়ার স্বাদ পাবে, তখন সে বুঝতে পারবে যে সেটা কারাগার, এবং সে চিন্তা করবে যে এখান থেকে কিভাবে তাকে কি হতে হবে? মুক্ত হতে হবে। সে চেষ্টা করবে সব সময়।
আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হয়ে সহজে দানা পানি পাওয়ার লোভে? যে পাখি স্বাধীন আকাশে উড়ে বেড়ায়, তাকে কখনো সে খাঁচায় বন্দি থাকতে চায় না। অনেক খাবার দাবার দিলেও সে কি থাকবে না, খাঁচায় বন্দি হতে চাইবে না। অন্নবস্ত্রের, অর্থাৎ এইখানে এই পাখির সঙ্গে কাকে তুলনা করা হচ্ছে? সেই কারাগারে বন্দি মানুষকে তুলনা করা হচ্ছে। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। স্বাধীনতা, মুক্তি কি আমরা জানি? স্বাধীনতা। অর্থাৎ ওই যে কারাগারের বন্দি মানুষ, যখন আমরা বুঝতে পারবো যে শিক্ষার প্রকৃত লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এই কথাটাই বলা হচ্ছে যে অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। অর্থাৎ যে মানুষের মধ্যে যখন সে ওই কারাগারের মানুষটা যখন চিন্তা করতে পারবে যে এটা কারাগার, এখান থেকে আমাকে মুক্ত হতে হবে, অর্থাৎ নিজের সম্পর্কে সে সচেতন হবে, চিন্তা করতে পারবে। মুক্তি বড় এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়ক, এবং এই বোধটা যখন তার মধ্যে জাগ্রত হবে তখনই তার মধ্যে মনুষ্যত্ববোধ কাজ করবে। অর্থাৎ তার মধ্যে আমরা তখনই দেখতে পাবো যে মনুষ্যত্বের কি হয়েছে, জাগরণ হয়েছে তার মধ্যে। তো এই পর্যন্তই আজকে আমরা পড়লাম রিডিং। আমরা এই গদ্যটা থেকে যেটুকু পড়লাম সেটার মধ্যে আমরা কতগুলো শব্দ পেয়েছি। শব্দগুলো দেখো, কি কি শব্দ পেয়েছি আমরা। সত্তা, সত্তা হচ্ছে কি, এই যে মানব সত্তা এবং জীব সত্তা, মানুষের মধ্যে দুইটা সত্তা বিদ্যমান। সত্তা হচ্ছে অস্তিত্ব, স্থিতি, বিদ্যমানতা, বর্তমানতা। এই দুইটা বিষয় মানুষের মধ্যে অবস্থান করে। শিক্ষা, অভ্যাস চর্চা প্রভৃতি দ্বারা আয়ত্তকরণ, অধ্যয়ন, এলেম, বিদ্যা চর্চা ইত্যাদি। মনুষ্যত্ব, মনুষ্যত্ব কি, মানবতা, মানুষের থাকা উচিত এমন সদ্গুণ, মানবোচিত গুণ। মুক্তি, স্বাধীনতা, পরিত্রাণ, নিষ্কৃতি। দিগর, লোহার শিকল, বেরি, শৃঙ্খল, বন্ধন। তিমির, অন্ধকার, তিমির হচ্ছে অন্ধকার। যদি মানুষের মধ্যে কি না থাকে, এই মনুষ্যত্ববোধ জাগ্রত না হয়, তাহলে শিক্ষার যে আসল উদ্দেশ্য, অর্থাৎ যে তিমিরে আমরা অবস্থান করছিলাম সেই তিমিরেই আমরা থেকে যাব। জীবসত্তা হচ্ছে যে সত্তা বা বৈশিষ্ট্য জৈবিক অস্তিত্ব প্রমাণ করে। জীবসত্তাকে টিকিয়ে রাখতে হলে অন্ন বস্ত্র চাই। জীবসত্তাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কি দরকার? অন্ন বস্ত্র দরকার। মানব সত্তা শুধু জৈবিক অস্তিত্ব প্রমাণ নয়, আত্মার অস্তিত্ব প্রমাণ করে। মানুষের মধ্যে মনুষ্যত্বকে জাগিয়ে তোলে যে বৈশিষ্ট্য, শিক্ষার মাধ্যমে এই মনুষ্যত্ব কি করা যায়? অর্জন করা যায়। তাহলে লেখক যে আসল কথাটা বলতে চেয়েছেন, এই শিক্ষা ও মনুষ্যত্বের মাধ্যমে, যে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করতে হবে, এই বোধটা সবার মধ্যে জাগিয়ে তুলতে হবে আমাদের। এখন আমরা যেটুকু পড়লাম সেইটুকুতে বুঝলাম আমরা যে মানুষের মধ্যে দুটি সত্তা, একটি হচ্ছে জীবসত্তা, আরেকটি হচ্ছে মানব সত্তা। জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। কি হয়? জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি। জীবসত্তার প্রয়োজনে কি হয়? অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি লাভ করা যায় এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার মাধ্যমে যদি মনুষ্যত্বের স্বাদ পাওয়া যায় তাহলে অন্নবস্ত্রের সমাধান সহজ হয়ে ওঠে। অর্থাৎ শিক্ষার মাধ্যমে কি করতে পারে? মানুষ একটা চাকরি অর্জন
করতে পারে, একটা চাকরি পেতে পারে। শিক্ষার আসল কাজ, আর লেখক কি বলেছেন, যে মনুষ্যত্ব, মানব সত্তা। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। জ্ঞান হচ্ছে কি, জ্ঞান কি করতে হয়, অর্জন করতে হয়। তো এটা মূল্যবোধ সৃষ্টির একটা উপায় মাত্র। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো সবাই। তোমরা বাসায় পড়বে গদ্যটা, এবং এইখানে তোমাদের পাঠের যে বিষয়টা আমরা রিডিং পড়লাম, সেখানে যে আহার তৃপ্ত, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, এই লাইনটাতেও দাগ দিবে। আমি যে উপরে আরেকটা প্যারার উপরে আরেকটা প্যারাতে একটা লাইনের কথা বললাম সেটা, এবং এই পরের প্যারাতে পরের যে লাইনটা বললাম, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা বাসায় এই দুটো দেখবে, দেখে এই দুটোর উত্তর নিজে নিজে তৈরি করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা। আর করোনার আগামীতে শীতের সময়, এই শীতের সময় নাকি করোনার প্রকোপ বাড়বে। তো সেই কারণে তোমরা আরও সচেতন হবে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।